স্যার পঞ্চায়েতি রাজ সম্পর্কে আমি একটু প্রথমে একটা ইন্ট্রোডাকশন দিতে চাই। পশ্চিমবঙ্গে 1973 সালে পঞ্চায়েতে আইনের মাধ্যমে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হলেও যা কার্যকর হয় 1958 সালে বামফ্রন্ট সরকারের মাধ্যমে। তার 1958 সালে বামফ্রন্ট সরকারের মাধ্যমে। তারপর থেকেই স্যার প্রতি 5 বছর অন্তর নির্বাচন হয়ে আসছে। 1978 সালের জুন মাসে এই 1973 সালের পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইনের অ্যামেন্ডমেন্ট নিয়ে এসে সফল প্রথম পঞ্চায়েত নির্বাচন পশ্চিমবাংলাতে হয়, যার এই ভারতবর্ষের পঞ্চায়েতি রাজ ইতিহাসে এক সফল মাইল ফলক হিসাবে বিবেচনা করা হয়। এবং 1992 সালের 73তম সংবিধান সংশোধনীর আগে পর্যন্ত এটাকে একটা গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসাবে বিবেচনা করা হতো। আসলে স্যার পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন 1956 সালে হয়েছিল, আইন তৈরি হয়েছিল 1956 সালে, ওই বছরই নির্বাচন হয়েছিল। তারপরে দ্বিতীয়বারের জন্য 1963 সালে আইন তৈরি হয়, নির্বাচন হয়। কিন্তু দুটো নির্বাচনীতেই দেখা গিয়েছে গ্রামের খেটে খাওয়া মানুষের অনুপস্থিতি এবং তাদের পঞ্চায়েতে তাদের অ্যাচিভ তারা করতে পারতো না। ফলে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা 1978 নিয়ে এসে প্রথম লক্ষ্যই ছিল ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটিয়ে তৃণমূল স্তর পর্যন্ত এর পরিষেবা পৌঁছে দেওয়া। একসময় গান্ধীজি গ্রাম স্বরাজের কনসেপ্ট দিয়েছিলেন, গ্রামের হাতে ক্ষমতা, স্বশাসনের যে গণতান্ত্রিক বুনিয়াদ তার সার্থক অনুশীলন গ্রাম পঞ্চায়েতের মাধ্যমেই সম্ভব। স্যার পঞ্চায়েত হচ্ছে আসলেই স্থানীয় সরকার, ক্ষমতা বিকেন্দ্রীকরণ এবং স্থানীয় সরকারের টাইম নেই স্যার, স্থানীয় সরকার প্রয়োজনে স্থানীয় সরকারের প্রয়োজন, কারণ গণতন্ত্রের প্রসার ঘটে। স্যার গণতন্ত্র আর উন্নয়নের সাথে এই প্রশ্নই অবিচ্ছেদ্যভাবে একে অপরের সাথে জড়িয়ে আছে। স্যার কেন্দ্র সরকার বলুন বা রাজ্য সরকার যে কোনো প্রকল্পই স্থানীয় সরকার বা পঞ্চায়েতের মাধ্যমেই সম্পন্ন করে। পঞ্চায়েতকে তাই ফান্ডামেন্টাল ইউনিট অফ ডেমোক্রেসিও বলা যেতে পারে। কিন্তু আমরা কি দেখছি স্যার, কি হচ্ছে এই বিলের মধ্যে, সংশোধনীর মধ্যে? ক্ষমতার কেন্দ্রীকরণ, সেন্ট্রালাইজেশন। যে কাজটি বিগত দিনে তৃণমূল সরকার শুরু করেছিল, এই বিজেপি সুন্দরভাবে তাই সেটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করছে। আমরা নির্ভর হলে কি স্যার দুর্নীতি মুক্ত হয়ে যাবে? আমাদের জগন্নাথ বাবু বলছিলেন 100 দিনের কাজের কথা, আবাস যোজনার কথা, যত ধরনের দুর্নীতি হয়েছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যদি সোশ্যাল অডিট হয় পঞ্চায়েতের সদস্য থেকে যারা আধিকারিকরা আছে তারাও এই দুর্নীতির সাথে জড়িয়ে আছে, এটা প্রমাণিত হবে। তাই স্যার শুধু স্বজন পোষণের কথা বললেই এটা এই আইন নিয়ে আসলে স্বজন পোষণ মন্দ হবে আমি বিশ্বাস করি না। কারণ স্যার যেগুলো সংশোধন করা হচ্ছে, যেমন 16B 45 সেকশন 214 এর দ্বারাই দেখা যাচ্ছে জনগণের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধির ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে, ক্ষমতা খর্ব করে প্রশাসনিক আমলাদের হাতে ক্ষমতা তুলে দেওয়া হচ্ছে। পঞ্চায়েতি রাজের অ্যাকচুয়াল যেটা লক্ষ্য উদ্দেশ্য সেটাকে ডাইলুট করা হচ্ছে। স্যার এটা গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর নয়, অশানী সংকেত বলে আমরা মনে করছি। স্যার আসলে টপ টু বটম লেভেল পর্যন্ত বিজেপি একটা আমরা দেখেছি যে ক্ষমতার কেন্দ্রীকরণ করার এবং আমলাতান্ত্রিক হয়ে যাওয়া, এর বাইরে না স্যার। যদি এই ক্ষমতাই কেড়ে নেওয়া হয় পঞ্চায়েত রেখে লাভ কি স্যার? ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকশন কমিশনকে দিয়ে কোটি কোটি টাকা খরচ করে নির্বাচন করাটাও আমার মনে হয় বৃথা, ওটাও তুলে দেওয়ার তাহলে ভাবনা নিয়ে আসা হোক। স্যার আমাদের এই পঞ্চায়েতি রাজ সম্পর্কে প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী তথা অধ্যাপক প্রভাত দত্ত মন্তব্য করেছিলেন, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার নেতৃত্বে আছে গরিব মানুষের প্রতিনিধি। এদিক থেকে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভারতবর্ষের নজিরবিহীন, সম্ভবত এক ধরনের শুদ্ধ জাগরণ। তাই গত 15 বছর ধরে পিসি ভাইপোর সরকার মিলে পশ্চিমবাংলার পঞ্চায়েত ব্যবস্থার কোমর ভেঙে দিয়েছে। 2012 সালে প্রথম আক্রমণ নেমে আসে বিকেন্দ্রীকরণের উপরে, সেটা মুর্শিদাবাদের উত্তর 24 পরগনার জেলা পরিষদকে কেড়ে নেওয়ার। এই মমতা ব্যানার্জির আক্রমণের হাত থেকে নদিয়া জেলা, মুর্শিদাবাদ জেলাও বাদ যায়নি। নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে সরিয়ে দিয়ে গ্রাম উন্নয়নের দায়িত্ব আমলাদের হাতে ন্যস্ত করেছিল তৃণমূলের সরকার। আর সেই কাজটি আজকে দেখছি এই সরকার আরো জোরদার করতে চাইছে।
যদি গণতন্ত্রের সবচেয়ে নিম্ন স্তরের এই প্রতিষ্ঠান আজকে আক্রান্ত হয়, নির্বাচিত জনপ্রতিনিধিদের ক্ষমতা খর্ব করা হয়, তাহলে গণতন্ত্রের সম্প্রসারণ কতটা সঠিকভাবে হবে সে স্যার প্রশ্নের সম্মুখীন হচ্ছে। স্যার আমরা সবাই দায়বদ্ধতা, সোশ্যাল অডিট, স্বচ্ছতা, ভিজিলেন্সের পক্ষপাতের বিরুদ্ধে নয়। আমি ব্যক্তিগতভাবে চাইব ভাঙড়ের 13টি অঞ্চল সহ রাজ্যের 3379টি অঞ্চলে সোশ্যাল অডিট করা হোক, জনসম্মুখে আনা হোক কোথায় কি দুর্নীতি অন্যায় হয়েছে কি, এবং এর বিরোধিতা আশা করছি কেউ করবে না। ভিজিলেন্স কমিশন গঠন করা হোক, স্বচ্ছতার জন্য ওয়েবসাইট ডিসপ্লে বোর্ড লাগানো হোক, টেন্ডার কোথায় কিভাবে হচ্ছে, কে পাচ্ছে না পাচ্ছে তার স্বচ্ছতা নিয়ে আসা হোক, কাজের হাল হকিকত অনলাইনে আপলোড করা হোক, সাথে সাথে কত টাকার টেন্ডার হচ্ছে সেইগুলো নিয়েও আলোচনা হোক, তাহলে একটা অ্যাকাউন্টেবিলিটি থাকবে। কিন্তু দুর্নীতির নাম করে গণতন্ত্রের এই বিকেন্দ্রীকরণের ভাবনাকে বাতিল করা বা জনগণের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধির ক্ষমতা খর্ব করে এক্সিকিউটিভ পাওয়ারের হাতে তুলে দেওয়া এই গণতন্ত্রের জন্য শুভনীয় নয়। স্যার বিগত সরকারের আমলে দেখেছি জেলা পরিষদ থেকে শুরু করে বিভিন্ন 3 টায়ারের ক্ষেত্রে যখন যারা পরাজিত হয়েছে তাদেরকে ভয় দেখিয়ে বকলমে ক্ষমতা দখল করেছে, আজকেও কোনো না কোনোভাবে সেই কাজের দিকে এগোচ্ছে। স্যার পরিশেষে আমি একটা প্রস্তাব রাখবো, যখন পঞ্চায়েত নিয়ে আলোচনা হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকশন কমিশনের আন্ডারে এটা চলে, রাজ্যের বিভিন্ন প্রান্তে কান পাতলে শোনা যায় যে জনপ্রতিনিধিদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভারতবর্ষের অনেক রাজ্য আছে, যেমন আমি হরিয়ানার কথা যদি বলি, সেখানে দেখা যাবে জেনারেল মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে মাধ্যমিক পাস হতে হয়, জেনারেল ওমেন অ্যান্ড এসসি মেলের ক্ষেত্রে 8ম শ্রেণী পাস হতে হয়, তফসিলি এসসি নারীদের জন্য শুধুমাত্র পঞ্চায়েতের জন্য 5ম শ্রেণী পাস হতে হয়। শুধু তাই নয়, হরিয়ানাতে যে এতে পার্টিসিপেট করতে গেলে প্রত্যেকের বাড়িতে একটা ফাংশনাল টয়লেট রাখতে হবে, এও আইন আছে। তাই আমি অনুরোধ করব, আমাদের রাজ্যের ক্ষেত্রে অনেক পরিবর্তন সংশোধন আনছে, এটা আমাদের করা যায় নাকি ভাবতে হবে। তবে হ্যাঁ, একটা স্যার সমস্যা থেকে যায়, যারা ব্যাকওয়ার্ড আছে, এসটি এসসি ওবিসি আছে, তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নিয়ে সমস্যা হয়। তার জন্য আমাদের আইন করা দরকার, হয় 10 বছর, 12 বছর, 15 বছর একটা পিরিয়ড দিয়ে রাখতে হবে, যে এর মধ্যে তারা এডুকেশনটা কমপ্লিট করতে হবে। এটা করতে গেলে আরেকটা গ্রামীণ সমস্যার সমাধান হবে, যে স্কুল ছুট হচ্ছে, এই আগামী দিনে পঞ্চায়েতের কম্পিটিশন ইলেকশনে আমরা দাঁড়াতে পারবো না, তাহলে আমাদের পরিবারের কেউ দাঁড়াতে পারবে না, তাদেরকেও স্কুলমুখী করবে। এক কাজে দুটো হবে, আমরা শিক্ষিত জনপ্রতিনিধি পাবো এবং স্কুল ছুটে বন্ধ রাখতে পারবো। পরিশেষে আবারও বলবো, এই ক্ষমতার বিকেন্দ্রীকরণকে যেভাবে কুক্ষিগত করা হচ্ছে আবারও বিবেচনা হোক, দুর্নীতি অন্যায় হয়েছে তাদেরকে খুঁজে বার করা হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। এখানে একটা জায়গায় বলা হচ্ছে, অদ্ভুতভাবে দেখছি যে দল যদি চেঞ্জ করে নেয়, প্রতিনিধি যদি দল চেঞ্জ করে নেয়, তাকে কিভাবে খুঁজে পাবেন? স্যার যদি সরকারি আধিকারিক দুর্নীতি করে গায়েব হয়ে যায়, তাকে কিভাবে খুঁজবেন? তাকে যেভাবে খুঁজবেন জনপ্রতিনিধিকেও সেইভাবে খোঁজা যায়, যদি খোঁজার মানসিকতা আমাদের থাকে। এই আইন নিয়ে একটু আবারও বিবেচনা করা দরকার।